নমস্কার, বাংলা স্ফেয়ারে আজকে আমি একটু অন্য কায়দায় এপিসোডগুলো করছি। এর নাম দিয়েছি আমি দিদি নাম্বার 1। রচনা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান থেকে ধার করে নিয়েছি বলতে পারেন, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমাদের মুখ্যমন্ত্রী যে কোনো বিচারে এই রাজ্যের দিদি নাম্বার 1, তাতে কারুর মধ্যে কোনো সন্দেহ থাকার কথা নয়। অতএব আমি ঠিক করেছি এই শিরোনামের তলায় আজকে আমি বেশ কয়েকটি এপিসোড করব, প্রধানত বিশ্ব বাণিজ্য সম্মেলনে তার বক্তৃতার ছোট ছোট ব্যবচ্ছেদ করে, এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে দিদি নাম্বার 1 তিনি কত ক্ষেত্রে। প্রথম ধাক্কাটা খেলাম যখন মুকেশ আম্বানি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজই মঞ্চে তাকে এবং সাজ্জাদ জিন্দালকে বলেছেন যে তিনি নাকি রোজ 64,000 স্টেপ হাঁটেন। মুকেশ বললেন, প্রথমে শুনে আমরা ভেবেছিলাম দিদি বোধহয় সপ্তাহে 64,000-এর কথা বলছে। তারপরে তিনি ভুল শুধরে দিয়ে বললেন, না না, দৈনিক 64,000। মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অতি কথন অতিরঞ্জন কে তিনি এমন একটা অবিশ্বাস্য বিন্দুতে নিয়ে যেতে পারেন, এবং তার ফলে যে তিনি হাস্যাস্পদ হন সেটুকু বোঝার মতো বোধ বুদ্ধিও 70 ছুঁই ছুঁই বয়সে তার হয়ে ওঠেনি। 64,000 স্টেপ মানে মাইলের হিসেবে 18.1 মাইল, কিলোমিটারের হিসেবে 34 কিলোমিটার। পৃথিবীতে যারা সেরা ম্যারাথন রানার তারাও কেবলমাত্র প্রতিযোগিতার আগে ট্রেনিং এর সময় হয়তো এই দূরত্ব রোজ কভার করে থাকেন, কিন্তু সাধারণ গড়পড়তা একজন মানুষ যিনি অ্যাথলিট নন, ফুটবলার নন, ক্রিকেটারও নন, এবং যার স্বাস্থ্য দেখে বোঝার উপায় নেই তার ফিটনেস সত্যিই কতখানি, কেননা তিনি তো সারাক্ষণ বলেন আমার সর্বাঙ্গ চোট, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, কোমরে বেল্ট পরতে হয়। সেই তিনি যদি ভারতবর্ষের 1 নম্বর শিল্পপতি মুকেশ আম্বানিকে চমৎকৃত করার জন্য আমি 64,000 স্টেপ দিনে হাঁটি বলে দাবি করেন, তাহলে বাঙালি হিসেবে কেমন একটা লাগে না? দেখুন, 64,000 স্টেপ হচ্ছে একটা ম্যারাথনের 71% দূরত্ব। এই সংখ্যাটা শুনে মুকেশ আম্বানি যতটা বিস্মিত হয়েছেন মনে হলো ততটাই প্রীত হয়েছে। আজকে ওই বিজিবিএস এর মঞ্চে উপস্থিত বক্তা শিল্পপতিদের মধ্যে দিদিকে তৈলমর্দনের যে প্রতিযোগিতা চলল তাতে মুকেশ অবশ্যই দাদা নাম্বার 1 হয়ে গেছেন, এবং যেভাবে তিনি দিদি 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 করলেন, আমার ধারণা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে কট্টর দিদি ভক্ত এতবার এত অল্প সময়ের মধ্যে
দিদি দিদি করেন না। তারপরে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার ভাষণে যা বললেন, পরিষ্কার হয়ে গেল এরা যেন পরস্পরের পিঠ চুলকানি সমিতির দুজন নয়া সদস্য হয়েছে। ৬৪,০০০-এর আষাঢ়ে গপ্প বাদ দিলাম, এবারে আসুন জিও আগামী দিনে কলকাতা শহরে কি করতে চলেছে সে সম্পর্কে মুকেশ কি বলেছেন সেটা আপনাদের শোনাব। তার আগে বলি, মুকেশ আম্বানি বলেছেন ২০১৬ সালে এই কলকাতা থেকে জিওর যাত্রা শুরু, এবং সেই যাত্রা যে কতটা শুভ হয়েছিল তিনি তার ফিরিস্তি দেন। তিনি বলেন যে এখন এই মুহূর্তে বাংলার টোটাল কভারেজ হয়ে গেছে জিওর, এবং তারা একটা দীঘার সমুদ্রের কাছে কোনো একটা ল্যান্ডিং স্টেশন বানাচ্ছেন যেখান থেকে বাংলার কানেক্টিভিটির আরো সুবিধা হবে। এবং তিনি কলকাতাবাসীকে অভিনন্দন জানান, কৃতজ্ঞতা জানান, কেননা জিওর গ্রাহকদের মধ্যে মেট্রোপলিটন শহরের ভিত্তিতে কলকাতা শহরেই তাদের সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক আছে। একথা বলে তিনি একটি নতুন সম্ভাবনা ও আশার কথাও শোনান। তিনি বলেন যে এখন ডিজিটাল বিশ্ব থেকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগোচ্ছি। রিলায়েন্স ঠিক করেছে তারা কলকাতাতে তাদের যে ডেটা সেন্টার আছে সেই ডেটা সেন্টারটাকে আগামী ৯ মাসের মধ্যে একটা স্টেট অফ দ্য আর্ট এআই হাবে পরিণত করবে, এবং তিনি আশা করছেন একবার সেটা সম্ভব হলে কলকাতা ছেড়ে দেশান্তরী হওয়া বহু প্রতিভা যারা সুযোগের জন্য সুযোগ পায় না বলে পশ্চিমবঙ্গে ফিরে আসতে চায় না, তারা হয়তো ফিরে আসবে। এটাই ছিল মুকেশের বক্তব্য। আপনারা এবার শুনুন ঠিক মুকেশ নিজের কণ্ঠে কি বলেছিলেন। Currently building the world's best AI infrastructure in India. Data centers are at the heart of AI infrastructure. It gives me great pleasure to announce today that we have modified our data center in Calcutta to a state-of-the-art AI-ready data center, and that will be ready in the next 9 months. Our fully indigenous 5G stack, coupled with rapid rollout of GeoFiber and AirFiber, will enable Bengal to use artificial intelligence, cloud computing, and other disruptive technologies to modernize every sector of its economy. This transformation will unleash new employment and entrepreneurial opportunities to millions in Bengal. শুনলেন, এবার শুনুন গদগদ চিত্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় ঠিক কিভাবে মুকেশের দেওয়া তথ্যকে একেবারে নির্বিকার মুখে বিকৃত করে শোনালেন। এবং সাধে আমি মমতাকে দিদি নাম্বার 1 বলিনি, এইভাবে পদে পদে তিনি আজ প্রমাণ করেছেন কেন তিনি দিদি নাম্বার 1। প্রথমে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। Mukesh ji, I said Mukesh ji had said everything. Nothing is left out for me. From Rabindranath Tagore to Vivekanand to Netaji Subhash Chandra Bose to Kalighat Temple to Vishnupuri Baluchari Shari to Murshidabad Silk, from Digha Land Port to everything he covered.
And in next future, he assured us that Calcutta will be the gateway and it will be the main business of Jio. From Calcutta, it will connect throughout the world and India. It's really excellent, excellent, excellent. মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন মুকেশ আম্বানির পাশেই, এবং যেখানে দাঁড়িয়ে মুকেশ বক্তৃতা দিলেন তার থেকে মমতার আসনের দূরত্ব 5 গজও হবে না। এবং মুকেশ আম্বানি খুব কায়দা করে ইংরেজি বলেন এমনটাও না, তিনি আর 5 জন ভারতীয়র মতোই ইংরেজি বলেন, কিন্তু খুব প্রত্যয়ের সঙ্গে প্রপার ডিকশন মেনে তিনি তার ভাষণ দেন। তার এই ভাষণে কোথাও শুনলেন যে মুকেশ বলছেন আগামী দিনে কলকাতা থেকেই জিও নেটওয়ার্কের হেডকোয়ার্টার হবে গোটা বিশ্বব্যাপী? মুকেশ বলেননি, কোনোদিন তিনি একাজ করবেনও না, করার কোনো প্রশ্নও নেই। কিন্তু মুকেশের উপস্থিতিতে তার ভাষণের কয়েক মিনিটের মধ্যে দাঁড়িয়ে মুকেশের কথাটাকে সম্পূর্ণভাবে অপব্যাখ্যা করে দিলেন মুখ্যমন্ত্রী। এর দুটো কারণ থাকতে পারে। এক, হয় তিনি বোঝেননি ইংরেজি ভাষায় মুকেশ আম্বানি ঠিক কি বলতে চেয়েছেন, আর নয় যেহেতু এটা তার একেবারে স্বভাবজাত ব্যাপার, অতএব তিনি মনে করেছেন একটু খেলিয়ে দিই, লোকে হয়তো আমার কথাটা বিশ্বাস করবে। এবং এই এপিসোডের শেষে আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে আগামী দিনে আপনি যখন এইসব বিজিবিএসটিএস করবেন এবং ভাষণ দেবেন, দয়া করে রানীর ভাষার ওপরে এই ধরনের অত্যাচার টেনে আনবেন না। দেখুন, কায়দা করে ইংরেজি বলা বা শুদ্ধ ইংরেজি বলা এটা কোনো কোয়ালিফিকেশন নয় ভারতীয় রাজনীতিবিদের। 11 বছর ধরে শাসন করছেন নরেন্দ্র মোদী, একদিনের জন্য তাকে কোথাও হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে দেখেছে? এমনকি বিদেশে তিনি যখন যান এবং 1-to-1 কথা বলেন শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে, সঙ্গে দোভাষী থাকে। তিনি হিন্দিতে বলেন, দোভাষী যেটা ইংরেজিতে তর্জমা করে শোনান, হয় পুতিন, নয় ট্রাম্প, নয় ম্যাক্রো। সুতরাং ভাষা না জানাটার মধ্যে কোনো অপরাধ নেই। দেখলেন তো শিবু সোরেনকে, পাশের ছোট্ট প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী, সংক্ষিপ্ত ভাষণ দিলেন যে ভাষায় তিনি স্বচ্ছন্দ, সেই হিন্দিতে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সামনে লিখিত বক্তৃতা ফেলে রেখে যথেচ্ছভাবে ইংরেজি ভাষাকে পদদলিত করতে পছন্দ করেন। এইভাবে তিনি ইংরেজদের উপর বদলা নিতে চান কিনা আমি বলতে পারবো না, কিন্তু আজকে দুপুরবেলা আমি যখন শুনছিলাম, আর প্রায় 30-40 মিনিট ধরে এই যন্ত্রণা আমার কর্ণকুহরে প্রবেশ করছিল, তখন একটা সময়ের পর না আমার একটু শরীরটা খারাপ লাগতে শুরু করল, এবং বুঝতে পারলাম যে অন্য কোনো কারণে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনর্গল ভুলভাল ইংরেজি ভাষণের অভিঘাত হিসেবেই আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তার একটু পরেই দিবানিদ্রা দিতে শুরু করে দিলাম। নমস্কার, ফিরে আসছি দিদি নাম্বার 1 এর পরের এপিসোড নিয়ে।